আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই জুলাই সন্ত্রাসী জঙ্গিদের উদ্ধার করার জন্য এর হিসাব ওয়াকার তোমাকে দিতে হবেই। তুমি পৃথিবীর যেখানেই থাকো, তুমি আমেরিকায় পালাও আর যেখানেই পালাও, তোমার সে বড় বড় খেরু 2007-8 খেরুরা কিন্তু পালাতো, কাউরে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না। তোমাকে এরকম পালায় থাকতে হবে। আমরা জানি ইতিহাস, আমরা ইতিহাস পড়ি, আমরা জানি ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস ঘুরে ফিরে আসবে। তুমি এখন বহু ক্ষমতা ধরইতে পারো, তোমার পিছনে ওয়াকার আমেরিকা আছে, তুরস্ক আছে, পাকিস্তান আছে। যেদিন থাকবে না সেদিন তোমার কি পরিণত হবে একবার কি ভেবেছো মিস্টার ওয়াকার? বুঝতে পারো এটা তোমার ওই যে উস্তাদ মইনু আহমেদের সরকারদের জিজ্ঞেস করো তারা কে কোথায় এখন খুঁজে পাওয়া যায়, তাদের এখন হারগিন দিয়ে খুঁজে পাওয়া যায় না। পাওয়া যাবে না তেমনি ওয়াকার তোমাকে। আমার কেন যেন মনে হয় সালাউদ্দিন সাহেবের মতো তাদের 9 বছর লাগলেও আওয়ামী লীগের কিন্তু আর 9 বছর লাগবে না। অলরেডি 2 বছর চলে গেছে, আর 9 মাস দেখেন আপনার সরকার টিকে থাকে কিনা মিস্টার সালাউদ্দিন সাহেব। এগুলো বলে আর কত কি করবেন? একটা ধাক্কা যখন আওয়ামী লীগ দিবে, একটা ধাক্কা যখন ছাত্রলীগ দিবে, মাঠে নামবে, দেখবেন আপনি আর টিকতে পারবেন না। আপনি 17 বছর লাগছে, এদের কিন্তু 17 মাস লাগবে না। যেরকম ঘাতক সেরকম সারিন দেখি গানে তো গান গাইবে। তবে এটা করে ভালো করতেছে, আগামীতে যাতে বিএনপি কে নিষিদ্ধ করা যায় কোনো সমস্যা নাই, দল হিসেবে বিএনপিও নিষিদ্ধ হবে। আওয়ামী লীগ যেটা সাহস পায় নাই, আওয়ামী লীগ যেটা কখনো ভাবে নাই, আওয়ামী লীগ যেটা চিন্তা করে নাই, ছাত্রলীগ যেটা চিন্তা করে নাই, এবার সেটা করিয়ে দেখে দিচ্ছে, হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখাই দিতেছে, সাদ্দামকে শিখিয়ে দিতেছে, রব্বানিদেরকে শিখিয়ে দিয়েছে, ইনানদেরকে শিখিয়ে দিচ্ছে, আওয়ামী লীগকেও শিখিয়ে দিচ্ছে। এরা এসে এদের কাজগুলো, তবে এদের স্বপ্ন পূরণ হবে না। এই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, নিষিদ্ধ হয়ে যাবে ছাত্রদল, নিষিদ্ধ হয়ে যাবে বিএনপি, আর জামাত তো নিষিদ্ধ, জামাত তো বাংলাদেশে অস্তিত্বই থাকবে না। তারা যদি মনে করে তারা 6টা ব্যাংক, তারপরে 64-65 ইসলামী ব্যাংক হসপিটাল, তারপর ইবনে সিনা হসপিটাল, কোচিং সেন্টার, এগুলোতে আবার দখল করে তারা দেশেই থাকতে পারবে না, সবগুলোকে পাকিস্তান পালাইতে হবে। এমনকি এবার কিন্তু ছাত্রলীগের লুঙ্গির তলে যেতে পারবে না, আওয়ামী লীগের লুঙ্গির তলে যেতে পারবে না। আমি শেখ ফরিদ কিছু করি আর না করি, এই লুঙ্গির তলে যে সমস্ত ঢুকতে আসবে শিবির জামাত, ওগুলোকে খুঁজে বের করাই থাকবে আমার কাজ। এবং যারা আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, তাদের বিরোধিতা করাই আমার কাজ। আমার কাজ থাকবে যারা আওয়ামী লীগের আমলে নির্যাতিত, নিপীড়িত, তাদের আগে তাদের জন্য সবকিছু করতে হবে। ওই যে আইসে নেতা এসে মন্ত্রী হবেন, নেতা এসে এমপি হয়ে যাবেন, মুরব্বী আলী আদেশের না, যে সমস্ত কর্মী তাদের আগে দিতে হবে। কোনো কিছু চলবে না। এই দেশে বলেছি তো যে এই দেশে এইবার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গার্মেন্টসের দারণের চাকরিটাও তারাই করবে। ওই ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, সব তারাই চাকরি করবে। আগে তো বলতাম যদি পোস্ট খালি থাকে তাহলে, পরে যদি বিএনপি জামা চাকরি পায়। এইবার ওই কথা ঘোরাই নিলাম। আমাদের একজন ফেসবুক ফ্রেন্ড আছে, জান্নাতুল ইসলাম কণা, ঠিক আছে, জান্নাতুল কণা, তিনি বলেছেন না দাদা ওইটা হবে না, যে পোস্ট খালি থাকবে খালি থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক যোগ্যতা অর্জন করে সেখানে যাবে। আমি ওই কথা এখন ঘুরিয়ে বলি, জি ওইটাই ঠিক বলেছেন। কোনো এই বাংলাদেশে কোনো চাকরি, প্রাইভেট চাকরি আর কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাইরে থাকবে না, এটাই বাস্তবায়ন হবে। আবারও বললাম যে এখানে ওই যে আপনার প্রাইভেট ট্রেনের চাকরি, গার্মেন্টসের চাকরি বলেন আর যাই বলেন, আগে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ চাকরি আগেও করবে, পরেও করবে। ঠিক জামাতে স্টাইল হইতে হবে, সব মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। অর্থনৈতিক মেরুদণ্ড সবার আগে এদের ভেঙে ফেলতে হবে, এছাড়া বিকল্প, এবং এটা ঘটবে, এটা ঘটবে। হ্যাঁ, এর জন্য হয়তো আওয়ামী লীগকে আরো অনেক মূল্য দিতে হবে। আপনি জানেন যে আশোকের গতকালের প্রতিবেদনে লেখা আসছে যে 61 জন মারা গেছে, নিশ্চিত থাকেন এর মধ্যে জেলখানায় বিনা বিচারে মারা গেছে। এদের মধ্যে 50 জনই নিশ্চিত আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা যুবলীগের, মানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। তো বাংলাদেশের মানুষ তো এগুলো ভুলবে না। আমি জানি তখন আওয়ামী লীগ অনেক চাপে পড়বে আন্তর্জাতিকভাবে, রাশিয়া আর ভারত ছাড়া। আবারও 71-এর মতো যখন আওয়ামী লীগ এসে রিটার্ন করবে এদের, তখন 71-এর মতো আবার এই রাশিয়া আর ভারত আর ইসরায়েল ছাড়া কেউ আওয়ামী লীগের পক্ষে থাকবে না। এরা যতই এখন ফিলিস্তিনের পক্ষে, আওয়ামী লীগের লোক যতই খোমেনি লীগ হোক, আওয়ামী লীগের লোক যতই হামাস লীগ হোক, একজনও আওয়ামী লীগের পক্ষে থাকবে না। আওয়ামী লীগের লোক যতই হামাসের জন্য বলুক মা মা গো মা গো, তারপরে ইরানের জন্য যত এরকম বুক থাপড়াক, কোনোদিনই ইরান এই খোমেনি যারা আছে এদের পক্ষে নিবে না, ফিলিস্তিনিদের পক্ষে নিবে না। ওই ইসরায়েলি থাকবে আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, ওই ভারত আর রাশিয়া দেয়, আর কেউ থাকবে না, নিশ্চিত থাকেন। যখনই বাংলাদেশ আওয়ামী লীগ এসে জামাত নিষিদ্ধ করবে,
ছাত্রদল নিষিদ্ধ করবে, শিবির নিষিদ্ধ করবে, বিএনপি নিষিদ্ধ করবে, দেখবেন সারা দুনিয়ায় তখন গণতন্ত্র খত্রেমে আর ইসলাম খত্রেমে চলে যাবে। কিন্তু এখন আওয়ামী লীগকে আপনি যত নির্যাতন করেন, এই যে দেখেন এই তথাকথিত আমার ভাবির পোলাদের মঞ্চে একটা জর্দার কৌটা ফুটছে, এই দেশের বিদেশের রাষ্ট্রদূতরা বিবৃতি দেওয়া শুরু করেছে। কিন্তু যখন আওয়ামী লীগ ছাত্রলীগের, এই যে কালকেও নাকি পরশুদিন, শুধু আওয়ামী লীগ করার কারণে তার বাচ্চাটাকে কোপাইছে, আওয়ামী লীগ করার কারণে 1 বছর যাবত ধর্ষণ করে, এই যে 51 জন মারা গেল, কোন বিবৃতি শুনেছেন কোন রাষ্ট্রদূতের? শুনেন নাই। আওয়ামী লীগ এরকম, আওয়ামী লীগকে নিজের মেরুদণ্ড নিজে সোজা হয়ে দাঁড়ায়, তার আওয়ামী লীগের কোনো বন্ধু নাই, পৃথিবীতে থাকতে পারে না। কারণ এই দেশে সাম্রাজ্যবাদীরা মৌলবাদীদের বন্ধু। এখন আওয়ামী লীগ যদি মৌলবাদী হয়ে যায় তাহলে তাও তার বন্ধু হবে না। কেন হবে না? কারণ সে তো প্রগতিশীল মিনিমাম রাজনীতি ধরে রাখতে চাইবে, এটা তারা চায় না। এরা চায় যে পৃথিবীতে যে কোনো মুসলিম দেশ, ওই যে এখন কালেমার পতাবার নামে দেখবেন এক ফাত্রামি শুরু করেছে, যাতে এরা উগ্র হয়। এরা তো গাধা, এরা বোঝে না তো মুসলমানদের এমনি আকল আল্লাহ তুলে নিয়ে যায় সম্ভবত। আর এই যে কালেমার পতাকার নামে ফাত্রামি শুরু করে, এরা জানে না এই যে যারা কালেমার পতাকা জোশে হোশ হারায় পতাকা উড়াইতেছে, এরা জানে না ওর বাড়িটাই একদিন, ওর বাড়িটা বিদেশি শক্তির বিমান হামলার শিকার হবে। জানে না, ওরা জানে না যারা আজকে কালেমার পতাকার নামে ফাত্রামি করতেছে, এই ব্রিজে, ওই রাস্তায়, ওই গাছের ডালে, ওই বাড়িতে, ওই দোকানে, ওইখানেই যে একদিন বিদেশি শক্তি এসে বোমা হামলা চালাবে, এটা তাদের বিমান হামলা, এটা তাদের আকলে আসতেছে না। আমরা এগুলো বলতেছি বলে আমাদের কি কালি ইসলাম বিদ্বেষী হ্যান ত্যান, কিন্তু এদের তো আকলই নাই। এদের পেছন থেকে কে এগুলো করাইতেছে এগুলো তো বুঝতেই পারে না। তো যারা আপনি যেটা বললেন, আমার ভাবির পোলাদের যেমন ভাবে ব্যবহার করে ক্ষমতায় আসছে সালাউদ্দিন সাহেব, তেমনি এদের আবার অপব্যবহার করবে। তবে বাংলাদেশে আওয়ামী লীগই শেষ ভরসা, এরা আসবে এবং এদের ঠেকাইতে পারছে। সালাউদ্দিন সাহেব যদি মনে করে আওয়ামী লীগ আপনি আসবে, যে ভয় দেখাচ্ছেন তারা তো ভয় পাচ্ছে। ইনি ফারুকী বলেছেন জুলাই শহীদ বিপ্লবীদের সম্মান রক্ষায় আইন দরকার, আইন চাই। এটা আজকে ডক্টর জাহিদও বলছে যে আইন করা যেতে পারে। তাহলে এটা কোন মুক্তিযুদ্ধের কোটা? পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বললে কোনো আইন নেই, এটা সব হয়তো বলে। হ্যাঁ, এখন যদি বলি এই যে কি আন্ডার মেট্রিক গিদার ফারুকী তিসার ভাতার, একে যদি বলি ও ভাইজান এটা আরেক পেতি ভাড়া জাহেদের ভাতা, তো এটা কোন কোটা? জুলাই শহীদদের বিপ্লবীদের সম্মান রক্ষা আইন চান ফারুকী, এইটা কোন কোটা? কোটা না মেধা, কোটা নাই মেউধাবীরা যে স্লোগান দিল, মেউধাবীরা, জুলাই মেউধাবীরা, কোটা না মেধা করে, এটা কি? এখন যদি আমরা লিখি যে মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা আইন চাই শেখ ফরিদ, তাহলে তো বলবে চেতনার ব্যবসা করি, তাই না? আমরা যদি আগামীতে বলি যে জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা মারা গিয়েছে এবং যারা আন্দোলন করেছে তাদের সম্মান রক্ষায় আইন চাই শেখ ফরিদ, তখন বলবে এই যে দেখো চেতনার ব্যবসা শুরু করেছে। যাক, এগুলো বলে ভালো করেছে, আমরা যাতে এগুলো আগামীতে করতে পারি। ওই যে জুলাই সন্ত্রাসীদের টাকা দিয়েছে 25 লাখ করে, আমরাও দিব, ছাত্রলীগদের, যুবলীগদের আমরাও দিব। মুক্তিযুদ্ধের পক্ষে এই এই 2 বছর যারা পরিশ্রম করতেছে, নির্যাতিত নিপীড়িত, তাদেরকেও আমরা বিশেষ বিশেষ বিপ্লবী ঘোষণা করব, যারা মারা গেছে তাদের বিশেষ শহীদ ঘোষণা করবো, আমরাও এই সুবিধা দিব, আমরাও আইন চাবো। তখন দেখবেন এদের পিত্তি চলে যাবে, তখন চেতনা বিক্রি করে খাইতে আসছে শেখ ফরিদ, তখন এটা বলবে। তখন এই যে জামালপুর থেকে কোথাকার কোন আসছে কি উল্টা উল্টা কথা বলে যে আমরা উল্টা বলবো জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলনকারী শহীদ ও বিপ্লবীদের সম্মান রাখা আইন চাই শেখ ফরিদ, জামালপুরি জিন্দাবীর জামালপুরি, আমরা এগুলো তখন সাংবাদিকেরা তখন আমাদের নিয়ে ওগুলো লিখবে যে আমরা কি বলি। আজকে উনি আবার বলেছেন যেটা ডক্টর জাহিদুর রহমান, কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যারা ভারতে বসে নানা কর্মকাণ্ড চালাচ্ছেন দেশের বিরুদ্ধে, তাদের কারো সাজা হয়েছে, অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করার কথা, তবে তাদের কিছু করার মতো সক্ষমতা আছে বলে মনে হয় না। তাহলে আর এত চিন্তা কি, খোঁজাখুঁজি কি? আমাদের কথায় যদি কিছু না হয়, আমাদের কথায় যদি কোনো কাজই না, এত টেনশন করে কেন? যে আমাদের মান্না ভাইয়ের পেতি পাড়া আর তারেক রহমানের পাড়া এত চিন্তা করে কেন? এই ফাতরা পাড়া এত চিন্তা করে কেন? আর বলছে ভারত কথা দিয়েছে, ভারত আর ঢুকতেই দেয় নাই এই গাঞ্জাগরকে, এই নেশাগরু তো ঢুকতেই দেয় না। এর কাছে কি ভারত কথা দিয়েছে না? এর চিনে ভারতের ইমিগ্রেশনের চিনে না, ঘেটি ধরে বের করে দেয়। লজ্জাও নাই আসলে, আর ন্যূনতম লজ্জা বোধ নাই। যে রে আমি যদি আর জায়গায় থাকতাম আমি তো গলায় দড়ি দিতাম, শালা আমি একটা রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমার শালা বিমানবন্দর থেকে ঘেটি ধরে বের করে দিল। এই লজ্জা, এই মুখ দেখায় কেমনে? এত লজ্জাও নাই, বেশরম। আর লজ্জা থাকবে কেমনে? লজ্জাহীন বলেই তো এই ধরনের কথাবার্তা হলো। আর আওয়ামী লীগকে ধরে নিয়ে আসবে। তা সালাউদ্দিন তো নিজে স্বীকার করলো, সে
9 বছর ভারতে থেকে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাহলে সালাউদ্দিনেরও তো আগে ধরে আবার জেলে দিতে হবে, তারেক রহমানকেও জেলে দিতে হবে, কারণ হচ্ছে সে লন্ডনে বসে বসে আন্দোলন করছে। এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনই তো বললো। এই যে আরেকজন লিখছে কোন মুসলমান আওয়ামী আপনার লীগ অনেক ভক্ত চলে আসছে এইসব লিখতেছে, তার কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এই এই জামাতিদের এই জামাতিরা এটা আওয়ামী লীগকে বোঝান ভাই। এই যে যারা আওয়ামী লীগ করেন, আপনাদের যে জামাতিরা মোল্লারা মুসলমান মনে করেন, আমি বলি না আপনারা তো মানেন না। এই যে বুঝতে পারছেন, এই যে ভারতের বীজ আওয়ামী লীগ, কিন্তু আপনারা কিন্তু বলতে পারেন না মোল্লারা পাকিস্তানের বীজ, আপনারা কিন্তু বলতে পারেন না মাদ্রাসায় পাকিস্তানি বীজ পয়দা হয়, এরা কিন্তু আপনাদের ঠিকই বলে। কিন্তু আপনারা ওই যে এদেরই তেলাবেন, আমরা জানি আমাদের দেশে ঢুকতে দেবেন না, আমরা জানি শেখ ফরিদারা কোনোদিনই যেতে পারবে না, আমরা জানি আমরা বাংলাদেশে ঢুকতে পারবো না, আপনারা তখন এদেরই তেল দিবেন যারা আপনাদের মুসলমান মানে, আমরা জানি, আমরা জেনে শুনে বিষ করেছি পান। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা হইতাম বিহারীদের চাপরাশি, যার জন্য আমরা সেই প্রতিদান দেওয়ার জন্য, আমরা সেই ঋণ শোধ করার জন্য বঙ্গবন্ধুর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি। কিন্তু আমরা জানি এই সমস্ত জামাতি হেফাজতি ফাত্রাদেরকে আপনারা জায়গা দিবেন, সেটাও আমরা জানি, যারা আপনাদের মুসলমান মনে করেন। এটা তো এই যে তো এখন বলছে 14-15 সালে রংপুরে আওয়ামী লীগের কর্মীদের নেতাদের নিয়ে তওবা পড়িয়েছিল মসজিদে, বলে এটা ইহুদির দল, হিন্দুর দল, কাফেরের দল, তওবা করিয়েছে। হাইকোর্ট রুল জারি করেছিল রংপুরের ডিসির উপরে, তারপরে কোনো প্রতিবেদন আসে নাই। আওয়ামী লীগ ক্ষমতায়, তারা যায় নাই। এই যে আস্কারা দেওয়ার কারণে আজকে আওয়ামী লীগ উচ্ছেদ। এই যে মিসকিন লিল্লাখোর মোল্লাদের তোয়াজ করতে করতে মূর্খের শক্তিকে গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে ক্ষমতা থেকে, তারা নির্যাতিত নিপীড়িত। এটা আওয়ামী লীগের আমরা জানি, তখনও বুঝবে না, তারপরেও আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। অন্তত এইবার আমরা বিশ্বাস করি, আমি অনেকেই বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ এবার শিক্ষা নিবে, এবার শিখবে যে শত্রুকে শত্রু, বন্ধুকে বন্ধু ভাবতে হবে। আপনি দেখেন আবুল কাশেম ফজলুল হক তার সন্তানকে কেন মেরেছে? ইসলামের বিরুদ্ধে বলে। কিন্তু তার বাপকে কিন্তু তারা বাংলা একাডেমির সভাপতি বানাইছে, দায়িত্ব দিয়েছে। কেন? তারা ঠিকই জায়গা দিয়েছে। আপনি দেখেন পিনাকি ভট্টস গণজাগরণ মঞ্চের নেতা, আজকে তারা জামাতেরা তারা তাদের মানে ক্রাউন প্রিন্স মনে করে, পীর দরবেশ মনে করে, তারা কিন্তু অতীত ভুলে গেছে। কিন্তু আওয়ামী লীগ কি করবে আমি জানি না। জামাত বিএনপি কিন্তু তাদের বন্ধুদের, যত রাগ থাক তাদের বন্ধুদের তারা জায়গা মতো বসায়। জামাত বিএনপি দুইজনই, কিন্তু আওয়ামী লীগ এই কাজটা করে না, কিন্তু এইবার মনে হয় করতে হবে, না হলে ভবিষ্যতে আরেকটা 5ই আগস্ট হবে। এরপরে যদি 5ই আগস্ট হয় তখন আর আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না, বাংলাদেশটাও টিকবে না। এবং এই আবুল কাশেম ফজলুল হক তিনি কিন্তু আমার 30 লাখ শহীদ নিয়ে প্রশ্ন তুলেছেন, তার জন্য অনেকে আওয়ামী লীগের অনেকে শোক প্রকাশ করেছে। এখন কি করার আছে বলেন? আবুল কাশেম স্যারের সাথে কিন্তু আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ ছিল না, চমৎকার ছিল, আমি শোক প্রকাশ করি না এই কারণে। অথচ তিনি কিন্তু প্রগতিশীল মানুষ ছিলেন, তিনি নাস্তিক সংগঠনের সভাপতি ছিলেন, শেষে এসে তিনি উল্টাপাল্টা। যেদিন তিনি বাংলা একাডেমির সভাপতি পদ নিয়েছেন আমি বিস্মিত হয়ে গেছি, তখন আমি বিস্মিত হয়ে গেছি যে এই শেষ বয়সে এসে এত মহতার কেন, অথচ আমি তাকে নির্মোহ হিসেবে জানি। কিন্তু তিনি শেষ বয়সে এসে, এটা চিঙ্কুবামেরা করাইছে, তাকে যে বাংলা একাডেমির দায়িত্ব দিয়েছিল এটা চিঙ্কুবাম, এটা শহীদুলেরা, আনু মোহাম্মদ গ্যাংয়েরা করাইছে আমি জানি। এবং তিনি যে 30 লক্ষ নিয়ে বিতর্ক করেছেন, এটা চিঙ্কুবাম, আনু মোহাম্মদ, রেহনুম আহমেদ, দৃক শহীদুলেরা আর টাঙ্গাইলের কিছু ভাসানি বামেরা তার মগজ ধোলাই করে ফেলেছে। তার জন্য তিনি এগুলো বলতেন। আমাকে তিনি নিজে বলেছেন 30 লক্ষের বেশি মানুষ মরেছে, কিন্তু তারপরে তিনি শেষে কথা ঘুরিয়ে ফেলেছেন। আমাকে বলেছেন, আমি তার সাথে অনেকবার তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তার বাসায় গেছি, তার অনুষ্ঠানের উপস্থাপনা করেছি আমি, তার লেখা পড়েছি। আপনার এই রেহনুম আহমেদ যে বললেন, উনার হাজবেন্ড তো অর্থনীতিবিদ, আওয়ামী লীগের তো লোক ছিলেন না? এখন আসলে 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা জানতাম না যে দাড়ি টুপি ছাড়া, বোরকা হিজাব ছাড়াও রাজাকার আলবদর আছে। এই মুখোশগুলো আমরা চিনতে পারতাম না, আমরা জানতেই পারতাম না যে যারা হারমোনিয়াম নিয়ে ঘুরে নাস্তিক বলে নিজেকে, তারাও যে রাজাকার আলবদর হইতে পারে আমরা জানতাম না। আমরা এবার দেখেছি, এটা দরকার ছিল। তবে আমি মনে করি আমরা যতই বলি আওয়ামী লীগের ভুল হয়েছে, এই ভুল হয়েছে, সেই ভুল হয়েছে, প্রকৃতির কিছু খেলা খেলতে, প্রকৃতির কিছু
দায় থাকে, প্রকৃতি নিজেই তার শোধ করে। এগুলো দরকার ছিল। কত আওয়ামী লীগের সেলফি লিগ, হাই রে হাই। আওয়ামী লীগের এমপির ড্রাইভারের বাড়ির কামলার অত্যাচার এলাকায় থাকা যাইতো না। এখন আমরা কাউকে খুঁজে পাই না। আদর্শ আলাদা জিনিস। আপনি যদি আদর্শিক না হন, আদর্শ যদি ধারণ না করেন, আপনার স্পিরিট, আপনার চেতনা জাগবে না, আপনি সাহস পাবেন না, স্ট্রেংথ পাবেন না, শক্তি পাবেন না, বলা যাবে না। আদর্শিক শক্তি ছাড়া মানুষ এগোতে পারে না। আদর্শিক শক্তির কালকে যদি 10 লক্ষ আওয়ামী লীগের লোক মাঠে নেমে যায়, কি হবে? 20 লক্ষ নেমে গেলে এই সরকার টিকবে? কেন পারতেছে না? কারণ আদর্শিক ভিত্তিটা দুর্বল হয়ে গিয়েছিল তাদের। এখন অনেকেই বলবেন এইভাবে মারে, ওইভাবে মারে, ওইভাবে মারে। বাইরে যান, মুরগির আন্ডা যত ছোটই হোক, যে মুরগি আন্ডা পারে ব্যথা সমানই। এত বড় আন্ডা পারলেও যে ব্যথা, ওই টিকটিকি যে আন্ডা পারে ওরা একই ব্যথা, বেদনার সমানই। আপনি যখনই আন্দোলন করেন আপনাকে এর মুখোমুখি হতে হবেই। আর শত্রু বন্ধুকে চিনতে হবে। বিএনপি জামাত কিন্তু শত্রু বন্ধু চিনে, আওয়ামী লীগ কিন্তু চিনে না, এটা তার একটা রোগ। ঠিক হিন্দুদের মতো, হিন্দুদের আমি দেখেছি তারা শত্রু বন্ধু চিনে না। সবসময় দেখি যে এরা শত্রুর বাড়িতে গিয়ে আন্ডা পারে, এটা আমরা দেখেছি। আওয়ামী লীগেরও এই অভ্যাস দেখেছি। তারপরেও দায়বদ্ধতা থেকে বলতে হবে, কারণ দেশের প্রতি তো আমি দায়বদ্ধ। আমার দেশকে পাকিস্তানের হানাদার বাহিনী, জামাতি হেফাজতিরা শাসন করবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। তার জন্য কথা বলবো, প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করবো। জি, ধন্যবাদ। এখন এই আপনার যদি মাস্টার মাইন্ড তারেক রহমানরা এই পথটা নিয়ে নেয়, কয়েকদিন আগে এই ইউনুস নাহিদকে বলছেন তার মতো ঐতিহাসিক চরিত্র তিনি আর পান না, ইত্যাদি ইত্যাদি। এখন নাহিদদের কি হবে তাহলে? নাহিদারা, ওই যে আপনি শিরোনাম লিখেছেন যে নাহিদারা এখন 3 নম্বর বাচ্চা, মাঝখানে লিখতে হবে 3 নম্বর পাড়ার বাচ্চা, এটা লিখতে হবে। তারা পাড়া হয়ে গেছে। তবে এটা করে তাদের একটু সুবিধা করে দিয়েছে, এটা করে আওয়ামী লীগেরও সুবিধা করে দিয়েছে, যাতে ভবিষ্যতে আবার তারেক রহমানকে লন্ডন পাঠানো যায়, আবার সালাউদ্দিন সাহেবকে শিলং পাঠানো যায়, সেই ব্যবস্থা করে দিয়েছেন এরা এগুলো বলে। ঠান্ডা মাহফুজেরও তো মাপ পাবেই না, বাংলাদেশের জনগণ তাদের ছাড়বে না। আমাদের ভাবির পোলাদের পেটে পাড়া দিয়ে একেবারে গু নারী বুড়ি সব বের করে ফেলবে। বাংলাদেশের জনগণ অপেক্ষায় আছে কখন জলপাই রঙের ভাবির পোলার মামুরা ঘরে ফিরবে, মানে বেরাগে ফিরবে। তারপরেই দেখবেন বাংলাদেশের জনগণ কি করা শুরু করে। এদের নাটক, এদের ফাত্রামি, এদের ভণ্ডামি, মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ, এগুলো সব সোজা করে ফেলবে পাবলিক। সাভারের ঘটনাটার পরে তার নিরাপত্তা চেয়েছে গভর্নমেন্টের কাছে। সাভারের ঘটনাটা তো কেউ বলতেছে নাটক, যাতে পুলিশি পাহারা, আর্মির পাহারা পায়। না, এটা তো ওদের ঘটনা। ওই ঘটনার 1 মিনিট আগের ভিডিও আমার কাছে আছে। তারা স্টেজে কে উঠবে না ধাক্কাচ্ছে একজন আরেকজনকে। হ্যাঁ, এরপরে কিন্তু এটা করছে, এবং পুলিশ বলছে তারা 2 জনকে ধরছে, এরা এনসিপির লোক। কিন্তু আজকে কি করছে পুলিশ? যুবলীগ হয়ে গেছে, যুবলীগ হয়ে ইয়েকে দিচ্ছে তারা, আজকে ইয়ে করছে সেটা। আজকে যুবলীগ হয়েছে, আবার দেখবেন যেদিন রায় দিব তখন এরা আওয়ামী লীগ হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে শুরু হবে। এই ছবিটা নিয়ে কিছু বলবেন? সুবহানাল্লাহ, বাহ। এই যে সেই 2 জন না, ইনি অস্ট্রেলিয়া থেকে ওনাকে ঘেঁটি ধরে বের করে অস্ট্রেলিয়া থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে, মামুনুল হকের ছবি তুলতেছে। বাহ বাহ বাহ, যোগ্য ছেলে। 2 যোগ্য লোক একসাথে হয়েছে, 2 কৌমি লুতি একসাথে হয়েছে, 2 জামাতি ভাতরা একসাথে হয়েছে, 2 হেফাজতে পাকিস্তানি একসাথে। মানিক চিনে, গিদরে চিনি, কচু, এরা একসাথে হবে। এরা একসাথে থাকতে থাকুক। এরা কিন্তু সমস্যা হলে তো পালিয়ে যাবে, এটাই হলো সমস্যা হলো পালিয়ে যাবে, এটাই সমস্যা। এই যে বলছে আপনি, এই দেশ চলবে ইসলামের শাসনে, যুদ্ধে বুড়া বয়সে, ইত্যাদি ইত্যাদি। না, এরা আমার ভাবির পোলারা, এরা মাদ্রাসায় থাকবে আর মৌলবীদের কোলে উঠে বসে থাকবে ফজর নামাজের পরে, তাহাজ্জুদ নামাজের পরে। এখন এদের যদি এটা ভালো লাগে, কারণ এরা তো 71-কে ধারণ করে না। শুনেন, একটা মুক্তিযোদ্ধার পোলা, একটা মুক্তিযোদ্ধার নাতি, সে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ নাও করতে পারে। কিন্তু এই যে এরকম যে কি মাহির আসু নাকি এরাইছিল কি নাম, এই রাজাকারের নাতিরা, রাজাকারের পোলারা, রাজাকারের ভাগ্নিরা, এরা কোনোদিনই মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান থেকে বেরোয় আসবে না। এরা কিন্তু তাদের অবস্থান, যেটা ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছেন, একটা রাজাকার আজীবন রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা না। আমরা নিজের চোখে দেখেছি, প্রমাণ পেয়েছি। তেমনি একজন, আমি বলতে চাই ডক্টর হুমায়ুন আজাদ স্যারের ভাষায়, যে তার ভাষাকে কপি করে, মানে মিল করে, তাকে বেস করে বলি, একজন রাজাকারের পোলা
আজীবন রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধার পোলা রাজাকার আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। একজন রাজাকারের নাতি আজীবন রাজাকার, একজন মুক্তিযোদ্ধার নাতি আজীবন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ নাও করতে পারে, কিন্তু রাজাকারের কিন্তু নাতি আপনি থাকে। যদি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রই যদি করতে না পারেন, এগুলো বলে লাভ আছে? ধর্ম যে ঠিক, আমার রাষ্ট্র তো আর ধর্ম নিরপেক্ষ না। হুমায়ুন আজাদ জি যে কথাটা বলে দিয়েছেন, আপনি ধর্ম ঠিকই বলেছেন। নিরপেক্ষ। ডক্টর হুমায়ুন আজাদ স্যার যে কথাটা বলেছেন, ধর্ম নিরপেক্ষতার অর্থ হচ্ছে সমাজে ধর্ম থাকবে, যার ইচ্ছা পালন করবে, যার ইচ্ছা পালন করবে না, রাষ্ট্র কোনো পক্ষ নেবে না, এবং যারা ধর্ম পালন করে না তাদের পীড়ন করবে না। কিন্তু রাষ্ট্র উল্টা, যারা উল্টা, ধর্ম রাষ্ট্র উল্টা। রাষ্ট্র ঠিক উল্টা কাজটা করতেছে, সুতরাং এটা ঘটবেই। মজার বিষয় হলো এই সলিমুল্লাহ খান, এই যে আহমদ শাহ মাজার খান, তিনি কি বলেছিলেন জানেন? এটা পোস্ট দিয়েছিলাম কয়েক বছর আগে, যে ধর্ম নিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না। এখন কিন্তু আর মুখে শব্দটা আনে না, কেন এখন জানে, এখন বললে তো ঘেটি ধরে বের করে দিবে। জি ইয়াটা ওই আহ, সাভারে আর কি, জি সাভারের ঘটনার পরে ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল বেরিয়েছিল। হুম। সেই মিছিলেই বোঝা গেছে এখন তাদের অবস্থা। 15 জন ছিল সব মিলে আর কি। বলেন কি 15 জন হয়েছিল? অনেক বেশি। আমি তো ভাবছি 15 জন তো 5-7 জনের মতো পাবে বড় জন। 15 জন তো অনেক হয়ে গেছে তাদের। এদের শুনেন, এটা যে একটা রাজনৈতিক প্রতারণা ছিল, জুলাই যে একটা সন্ত্রাস ছিল, ভণ্ডামি ছিল, এটা যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অর্থনৈতিক ধ্বংসের আন্দোলন ছিল, মানুষ তো এটা বুঝে গেছে। আর ওয়াকার তো এখন পাহারা দেয় না, তাই 15 জন পাইছে, এটাই তো তাদের তারা কথা। তো কোর্ট কাছারি নিয়ে এখন আছে, মানে কোর্টের ঘাড়ে বন্দুক রাখা। এই যে আপনি দেখেন না, সেই কোর্টের ঘাড়ে বন্দুকটা না রাখলে জুলাই আন্দোলনটাই হয় না। জি হ্যাঁ, আদালতে মামলা আছে, কোর্টে করবে, এগুলো করতে করতে কিন্তু আন্দোলনটা জমে উঠছে কিন্তু। জি এখন এখন তারা আবার কোর্টের দিকে যাচ্ছে। আপনাকে কোর্টের দিকে 71 নিকালাবাদ 71 বেচার কত খাবে ফরিদের বাপ রাজার কাছে, এইটা সহজ ভাবে বলা হচ্ছে, সবচেয়ে সহজ কাজ। এই যে কেসকি বান্দির পোলা, এই যে মগা মধুদের উম্মত বললো ইন্ডিয়াতে হিন্দু নির্যাতন নয়, বলিনি এখানে। এই বান্দির বাচ্চা, তোর মায়ের ভাতার সিন যে উইঘুর মুসলমানদের উষ্টাইতাছে, এই যে কি এর নাম মাহিরুল ইসলাম নাকি মাহির রাসুল নাকি ফালতু মালতু এগুলা নাম, শব্দ নাম, কিন্তু এগুলা নাম কিন্তু এই কেসকি বান্দির পোলা জামাতি পাকি বিস্কি, তোর মায়ের ভাতার যে আছে চায়না, চায়না যে মসজিদকে টয়লেট বানায়, চায়না যে বলছে ইসলামে একটা মেন্টাল ইলনেস, চায়না যে ওখানে নাম 50টা মোহাম্মদ নাম রাখতে দেয় না বেটা, তা নিয়ে কথা বলস না কেন বেটা? ওটা বল, দেখ আমরা বলি। মানে এরা ফাত্রামি করবেই, না হলে এদের ভালো লাগে না। কারণ এরা হলো ওই যে সাওয়া হাদির চেলা, তো এগুলা এদের ভাষা এরকমই হবে। 71 তোমরা জুলাই চেতনা নে শুক্রে ওই তোমাদের শুক্রের জুলাই আসে, তাহলে তোমরা ফাল পারো, 71 ফাল পারবো না। এদের যত ব্যথা হলো 71 নিয়ে, কারণ এলো রাজাকারের নাতি, নয় রাজাকারের পোলা, নয় রাজাকারের পুতি। এদের এটা আসলে আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগ যদি টাইট দিত রাজাকারদের, তাহলে এই সমস্ত রাজাকারের নাতি পুতি জন্ম নিত না। আওয়ামী লীগের যে লোকটা সবচেয়ে বেশি বলতো ধন্যবাদ জামাত। দর্শক। জি ধন্যবাদ এই দর্শককে যারা আমাদের মুক্তিযুদ্ধকে নেগেটিভ বলবে, আপনারা এইভাবে উত্তর দিবেন, তাহলে আমাদের মনে হবে যে না, আমাদের বক্তব্য সার্থক। জি ধন্যবাদ। বলেন ভাই। এই যে জামাত জামাত নিষিদ্ধের জন্য কত আগে থেকে বলা হচ্ছিল, হুম। করে নাই। এমন হ্যাঁ, সময় করলো, লাভ হইল না সেটা। আমরা শেষ করবো আজকে, ফরিদ ভাই। আর কি সংযোজন করবেন? সংযোজন করতে চাই, যারা এখন ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ওয়াকারের কাঁধে উঠে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, ভাবির বলারা, তোমরা জানো না তোমাদের জন্য কি কপালে দুঃখ অপেক্ষা করতেছে। 71 সালে তোমাদের ফাল পাড়ার সম্পর্কে আমরা জানি। 71 তোমরা কম ফাল পারো নাই, 71 পরাজিত হয়েছ। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি পেয়ারা পাকিস্তানিরা, তোমরা আবার পরাজিত হবা যখন আমরা মুখোমুখি হব। ভালো থাকবেন সবাই। মন্ত্রীরা এখন যে বেতন পায় বাংলাদেশে, সেটা একজন মন্ত্রীর জন্য যথেষ্ট নয়। আপনি প্রধানমন্ত্রী হিসাবে যে বেতন পান, সেটা আপনার জন্য যথেষ্ট নয়। মন্ত্রীদের বেতন আপনি দ্বিগুণ করে দিন, আপনার বেতন বাড়িয়ে দিন। মন্ত্রীদের দ্বিগুণ করুন, আপনার বেতন 3 গুণ করুন, কিন্তু নিশ্চিত করুন আপনার সরকারে কোনো দুর্নীতি হবে না।
কোনো জায়গা থেকে আপনি ভাগ বাটোয়ারা বসাবেন না, মন্ত্রীরাও ভাগ বাটোয়ারা বসাবে না। এটা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে দরিদ্র মানুষ যাদের উদ্দেশ্যে বেতনের টাকা 10 ভাগ জমা দেওয়ার কথা বললেন, তারা এমনিতেই পাবে। আমাদের দেশে এটা মোটেও কোনো সমস্যা নয় যে একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী তার বেতনের 10 ভাগ দিচ্ছে না। এইসব করে মানুষকে চমক দেখাচ্ছেন। আবার চমকের চোটে আপনাদেরই মিডিয়া শাখা থেকে বলল যে বেগম খালেদা জিয়া 1 টাকা বেতন নিতেন। এটা আসলে আপনাকে বলছি শুধু যে আপনার সরকারকে বলা এটা নয়, জেনারেলি বাংলাদেশের সব শাসকদের এই কথা বলা। এগুলো করে আপনারা চমক দেখান, কিন্তু সত্যিকারের তথ্যগুলো তো মানুষকে দেন না। মানুষ তো জানতে চায় যে আপনি 17 বছর যে বিদেশ ছিলেন, কিভাবে আপনি চলেছেন, সেটা জানতে চায় না মানুষ। কোনো মন্ত্রী যদি তার অধীনে যেসব কার্যক্রম হয়, সরকারের কার্যক্রম, সেগুলো থেকে যদি বখরা না বসায়, তাহলে সেই মন্ত্রী আরো 3 গুণ বেতন নিতে পারে সরকার থেকে। মন্ত্রীর তো টাকার দরকার। কেউ যদি বছরে 2000 কোটি, 20 কোটি, 200 কোটি রোজগার করে, সে তো বিনা বেতনে চাকরি করবে। বাংলাদেশে না কোনো শাসক এই জায়গাগুলোতে নজর দেয় না। বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে যারা জানে তারা একটা বিষয়ে একমত, যে যদি মন্ত্রীরা দুর্নীতি না করে, কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব যদি দুর্নীতি না করে, সেই মন্ত্রণালয়ে দুর্নীতি হবে না। এই বিষয়ে মোটামুটি বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে যত মানুষ জানে সবাই একমত, কিন্তু আমরা কখনো এই জিনিসটা কার্যকর হতে দেখলাম না। যখন মন্ত্রিসভা গঠন করবেন, যেই মন্ত্রী সম্পদের হিসাব দাখিল করবে না, তাকে মন্ত্রী করবেন না। সহজ কথা। যদি আপনি আপনার দল থেকে 5 জন পান, 5 জনকে মন্ত্রী করবেন, যারা সম্পদের হিসাব আগে ভাগে দিতে রাজি আছে। যারা দেবে না তাদেরকে মন্ত্রী করবেন না। সচিবদের ধরুন, যেই সচিবের জ্ঞাত অর্থের বেশি তার বাড়ি ঘর আছে, জমি জমা আছে, ওদেরকে ধরুন। এগুলো করলে আপনারা দুর্নীতি কিছুটা কমাতে পারবেন। মানুষ কমান। বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। একটা পরিকল্পনা করুন যে এই মানুষ কিভাবে 15 কোটিতে নামিয়ে আনা যায় 5 বছরে, 10 বছরে। সেটা করুন, দুর্নীতি কমে যাবে। কঠিন কাজে হাত না দিয়ে, দুর্নীতি দমন না করে, মন্ত্রীদের আপনি যদি বলেন পুরো বেতন দিয়ে দিতে, এখন কেউ কেউ চাতুর্যের মাধ্যমে এটাও করতে পারে যে আমি কোনো বেতন নেব না। আপনি যদি সত্যি বাংলাদেশের গরিব মানুষদের উপকার করতে চান, আপনার যেই মন্ত্রীর খবর বেরিয়েছে যে 4 মাস যেতে না যেতে তার সম্পদ দ্বিগুণ হয়েছে, সেই শাহে আলম, তাকে একটা কঠোর সাজা দিন, তাকে বরখাস্ত করে দিন। দেখবেন দুর্নীতির ব্যাপারে আপনার মন্ত্রীরা সচেতন হবে এবং দরিদ্র মানুষ সেসব অর্থ পাবে। সেসব না করে আমাদের দেশে এই জিনিসগুলা করা হয় যে অমুক মন্ত্রী দান করছে, খয়রাত করছে। দুর্নীতি যারা করে ওদের কাছে তো 10% বেতন দেওয়া কোনো বিষয় না। একজন দারোগা দেখেন, তার বেতনের সমান টাকা পয়সা দিয়ে সে গ্রামের দরিদ্র মানুষদের সহায়তা করে। সঠিক চললে সবকিছু, একজন দারোগার তো বেতন 4 গুণ করা উচিত, 2 গুণ 3 গুণ করে দেওয়া উচিত। আপনারা সেই কাজগুলো করেন, তাহলে দেশের মানুষের কিছুটা উপকার করতে পারবেন। কিন্তু সেই আশা কি আপনার থেকে করা যায়? এমনিতে তো নানান চাপে আছেন, দেশের অর্থনীতি বলতে কিছু নাই। একটা অবাস্তব বাজেট দিয়েছেন, কর বাড়িয়ে যাচ্ছেন। মানুষের এত কর যদি আপনি আদায় করেন, মানুষ চলবে কিভাবে? আপনার মন্ত্রীদের 10% বেতন, আপনার 10% বেতন নিয়ে এসব মানুষ চলতে পারবে? ধনীর মানুষের উপর তো কর বসাতে পারছেন না। যেসব ইনডাইরেক্ট কর বসাচ্ছেন, সব যাবে গরিব মানুষের উপর। মুদ্রাস্ফীতি কোন পর্যায়ে যাবে? এই দেশে মানুষ চলবে কিভাবে? সেগুলো ভাবেন।
একটা বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেন। আমরা তো বসে আছি আপনাকে সমর্থন দেওয়ার জন্য। সেটা না করে আপনি একের পর এক চমক দেখাচ্ছেন, আর এইসব চমকের আড়ালে আপনি আওয়ামী লীগ নিধন করছেন। আওয়ামী লীগের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন, তাদেরকে জেলে ভরে রেখেছেন। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে আওয়ামী লীগের কবর দিল্লিতে হয়ে গেছে। আমার কি মনে হয় জানেন তারেক রহমান সাহেব, এই আওয়ামী লীগই আপনাদেরকে একদিন রক্ষা করবে। যেইভাবে আপনাদের দিকে চারিদিক থেকে বিপদ ধেয়ে আসছে, সেই বিপদে আপনারা দিশা পাবেন না, গণরোষ থেকেও বাঁচতে পারবেন না। 1 বছর যাক, 2 বছর যাক, ইউনুস তো 3.5% দেখিয়েছে জিডিপি, আপনারা 6% না 6.5% ধরেছেন। দেখেন অর্জন করতে পারেন কিনা, বাজেট চালাতে পারেন কিনা, রাজস্ব আয়ের যে মাত্রা নির্ধারণ করেছেন সেটা অর্জন করতে পারেন কিনা, বিনিয়োগ আহরণ করতে পারেন কিনা। এগুলো করতে হলে দেশের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি করতে হয়। 24-এর জঙ্গিরা রাস্তায় থাকবে, এক ফুয়াদ যে কম্পন ঢাকা শহরে সৃষ্টি করছে, নাসির উদ্দিন আর ফুয়াদ, এটাই তো যথেষ্ট এই দেশে কোনো বিনিয়োগ না আসার জন্য। আমার তো মনে হয় না দেশের প্রকৃত সমস্যা আপনাকে কোনোভাবে স্পর্শ করছে না। আপনি একটা স্বপ্নের মধ্যে আছেন যে আপনার এখন ক্ষমতা হয়েছে প্রতিশোধ নেওয়ার, কিন্তু আপনি প্রতিশোধ নিবেন না। কি উদারতা দেখালেন যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। অদ্ভুত বিষয়, আপনাকে ক্ষমতা কিভাবে দিল? যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের কেউ ক্ষমতায়িত হয় না। এটা কোনো ইলেকশন হয় নাই তারেক রহমান সাহেব। এগুলো বলে আপনাকে লজ্জিত করতে চাই না, কিন্তু এবার একটু সঠিক চিন্তা করার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি আপনার বা আপনার সরকারের আছে, সেটা দেখান। দেখবেন মানুষ কিছুটা হলেও আপনাদেরকে গ্রহণ করছে। আর সেটা যদি না করতে পারেন, ইতিমধ্যে যেই পরিমাণ বিপদ আপনি কাঁধে নিয়েছেন, সেই বিপদে কি অবস্থা হবে সেটা মাঝে মধ্যে একটু ভেবে দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং এই ট্রাইব্যুনালটাও তথাকথিত, কারণ আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালটির জন্ম হয়েছিল 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। খেয়াল করে দেখবেন যে 2024 সালের অগাস্ট মাসে শেখ হাসিনা পতনের পর এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চেহারা, রূপ পাল্টে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু বাংলাদেশে এখন আর হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তের বাংলাদেশ ইউনূসের বাংলাদেশ ছিল কদিন আগে, আজকে তারেক রহমানের বাংলাদেশ মনে করছে না যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ কেউ করেছিল, যার কারণে তারেক রহমানও তথাকথিত মুক্তিযোদ্ধার দল বিএনপিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো বিচার করছে না, যুদ্ধাপরাধীদের বিচার করছে না। 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা করা হয়। এই মামলায় শেখ হাসিনাকে পলাতক হিসেবে বিচার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রায় তো হয়ে গেছে, তাহলে আপিলের সুযোগ কি আছে? তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর আপিলের অধিকার সংক্রান্ত 21 ধারায় পরিষ্কার বলা আছে, দণ্ডিত ব্যক্তি, সরকার বা অভিযোগকারীকে রায়ের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। এই সময়সীমা পার হয়ে গেলে আর কোনো আপিল করা যাবে না। তাহলে শেখ হাসিনার আপিল করার সময় কি শেষ? এই বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে একটি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার
নজির কিন্তু আমাদের দেশেই আছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম উদাহরণ দিয়ে জানান, ৭১-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারও পরবর্তীতে আপিল করার সুযোগ পেয়েছিলেন। তিনি আরো জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত দুই একজন যখন পরে আপিল ফাইল করেছেন, তখন আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের আর্টিকেল ১০৪ এর আওতায় প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস বা সম্পূর্ণ ন্যায় বিচারের নীতিতে অনেকের আপিল গ্রহণ করেছেন। বাংলাদেশের সংবিধানে এই ১০৪ অনুচ্ছেদে বলা হয়েছে, আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোনো মামলায় সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য আদালত যে কোনো নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করতে পারবেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুদণ্ডের মামলায় সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ল্যান্সার A.K.M. মহিউদ্দিন আহমেদ দীর্ঘ সময় পলাতক ছিলেন। পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যার্পিত হয়ে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেন এবং ২০০৭ সালের সেপ্টেম্বরে আপিল বিভাগ তাকে আপিল করার অনুমতি দেয়। বিচারিক প্রক্রিয়া শেষে ২০১০ সালের জানুয়ারিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অর্থাৎ আইনগত প্রথা হলো, পলাতক ব্যক্তিকে নির্ধারিত সময়ের পরে হলেও আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে এবং সেখান থেকে বিলম্বের কারণ দেখিয়ে আপিলের আবেদন করতে হবে। সেটি আদালত গ্রহণ করবেন কিনা তার সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, কোন মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকলেও দণ্ডিত ব্যক্তির বক্তব্য না শুনে চূড়ান্ত দোষী সাব্যস্ত করা ঠিক নয়। এটি ন্যাচারাল জাস্টিস বা ন্যায় বিচারের একটি মৌলিক নীতি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ S.M. শাহজাহান বলেন, কারো কথা না শুনে তাকে দোষী বলা উচিত নয়। উনি যদি এখানে এসে আপিল করতে চান, সেটা অন মেরিটে নিষ্পত্তি করতে হবে। এটা কোয়েশ্চেন অফ ন্যাচারাল জাস্টিস এবং বাংলাদেশের আদালতে এটি একটি প্রথা। একই সুর শোনা গেছে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার কণ্ঠেও। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইনগত অবশ্যই কোনো বাধা নেই, উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন। আমাদের সাধারণ সিআরপিসির যে প্রসিডিউর সেটি উনি ফলো করবেন। তবে এখানে একটি বড় টুইস্ট রয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ব্যক্তি হিসেবে শেখ হাসিনার মুভমেন্ট বা চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সদস্য হিসেবে তার রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে। তিনি বলেন, একজন ফিউজিটিভ বা পলাতকের পক্ষে কোনো আইনগত সুবিধা পাওয়ার সুযোগ নেই। তাকে অবশ্যই দেশে আসতে হবে, এই ট্রাইব্যুনালেই সারেন্ডার করতে হবে, জেলে যেতে হবে এবং সেখান থেকে আপিল ফাইল করতে হবে। এবার আসা যাক সবচেয়ে বড় ও বাস্তবসম্মত বাধায়। শেখ হাসিনা চাইলেই কি কালকেই বিমানে চড়ে দেশে চলে আসতে পারবেন? সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বিবিসি বাংলাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, দেশ ছাড়ার সময় শেখ হাসিনার কাছে যে লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট ছিল, পরবর্তী সরকার সেটি বাতিল করে দিয়েছে। এর অর্থ হলো, এই মুহূর্তে শেখ হাসিনার কাছে কোনো বৈধ পাসপোর্ট নেই। তাহলে তিনি ফিরবেন কিভাবে? পাসপোর্ট ছাড়া তো কোনো আন্তর্জাতিক বিমানে চড়া অসম্ভব। এর একমাত্র উপায় হলো ট্রাভেল পাস। মঞ্জিল মোর্শেদ অতীত উদাহরণ টেনে বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যখন শেখ হাসিনার আমলে ভারত থেকে ফিরতে চেয়েছিলেন, তখন তিনি ট্রাভেল পাস চেয়েও পাননি। মঞ্জিল মোর্শেদের ভাষায়, সরকার যদি বিরুদ্ধে থাকে তবে সাধারণত ট্রাভেল পাস দেয় না। সরকার যদি ট্রাভেল পাস দেয় তবেই তিনি দেশে আসতে পারবেন। আর দেশে ফেরার ক্ষেত্রে এটি সবচেয়ে বড় বাস্তব বাধা। তবে যদি তিনি ট্রাভেল পাস পেয়ে যান এবং দেশে পা রাখেন, যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তাই বিমানবন্দরে নামার সাথে সাথে তিনি গ্রেপ্তার হবেন। এরপর নিয়ম অনুযায়ী শেখ হাসিনা আপিল করলে এবং আদালত তা গ্রহণ করলে তার মৃত্যুদণ্ডের রায় স্টে বা স্থগিত হয়ে যাবে। আপিল দেরিতে করার কারণ হিসেবে নিরাপত্তার অভাব বা বিদেশে আটকা থাকার মতো যুক্তিগুলো আদালত বিবেচনা করতে পারে। এখানে আরেকটি নাটকীয় ঘটনা ঘটেছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে এই বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছিল। আর এই রায়ের 5 মাসের মাথায়, অর্থাৎ 1 এপ্রিল, যুক্তরাজ্যের একটি বিখ্যাত ল ফার্ম
কিংসলি নেপোলির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠান শেখ হাসিনা, যেখানে এই বিচারকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে বলে দাবি করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাতও সে সময় চিঠির বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিলেন। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সম্প্রতি এক বিস্ফোরক দাবিতে জানিয়েছেন, অনলাইনে সার্চ করে বা সশরীরে খোঁজ নিয়ে ওই ব্রিটিশ ল ফার্মের কোনো বাস্তব অস্তিত্বই তারা খুঁজে পাননি। আশ্চর্য বিষয়। ম্যানুয়াল হলে পাওয়া যাবে না, কিন্তু ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ হলে নিঃসন্দেহে পাওয়া যাবে। এই যে দেখুন, আমরা পাচ্ছি কিভাবে? কিংসলি নেপোলির ওয়েবসাইট। যেহেতু চিঠিটি চিফ প্রসিকিউটরকে সরাসরি অ্যাড্রেস করে পাঠানো হয়নি এবং ফার্মেরই হদিশ মেলেনি, তাই অফিসিয়ালি তারা এটিকে কোনো গুরুত্বই দেননি। তাহলে শেখ হাসিনা দেশে ফেরানোর অন্য উপায় কি? চিফ প্রসিকিউটর মনে করিয়ে দেন, ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির আওতায় তাকে সরকারিভাবে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে, কিন্তু সরকার ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয়নি। পঞ্চম মাস চলছে। আমি দুদিন আগেও এক ভিডিওতে বলেছিলাম যে সরকার কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো চিঠিপত্র ভারতকে দেয়নি। সরকার তো তাকে আসলে ফেরাতে চায় না। ওই যে অনেকে বলেন যে শেখ হাসিনা ফিরলে হজম করা কঠিন হবে, সেই হজম করা কঠিন থেকে এই সরকার হয়তো তাকে ফেরাতে চাইছেন না। কিন্তু শেখ হাসিনা তো ফিরবেনই, দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন তিনি আসছেনই, আসবেনই। এবং এই বছর, আমরা এর আগেও বলেছি, আবারও বলছি, অগাস্ট পরবর্তী সময় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের কোনো এক সময় শেখ হাসিনা সেই মহেন্দ্রক্ষণে হাজির হবেন এবং দেশের মাটিতে পা রাখবেন। জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিকের মতে, রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে অনেক সময় আইনের ব্যাখ্যাও বদলে যায়। সময় পার হলেও আপিল গ্রহণ করা হবে কিনা তা সম্পূর্ণ আদালতের রাজনৈতিক ও আইনি সদিচ্ছার উপর নির্ভর করছে। তো দর্শক, লাল পাসপোর্ট বাতিল, ট্রাভেল পাসের জটিলতা আর ট্রাইব্যুনালে আত্মসমর্পণের এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার বেড়াজাল ডিঙ্গিয়ে শেখ হাসিনা কি সত্যিই এবছর দেশে ফিরবেন, নাকি ভারতের আশ্রয়ে কেটে যাবে আরো দীর্ঘ সময়? আবারও বলছিস যে শেখ হাসিনা দেশে ফিরবেন, যে কোনো উপায়ে দেশে ফিরবেন। তিনি গুলি খাবেন, তিনি জেলে যাবেন, ফাঁসি হবে, ইত্যাদি অনেক কিছু মাথায় নিয়েই তিনি দেশে ফিরবেন, ফিরতে যাচ্ছেন। যত বাধাই আসুক না কেন, আইনগত বাধা থাকুক, রাজনৈতিক সিনারিও পরিবর্তন হোক, সামাজিক সিনারিও পরিবর্তন হোক, যেভাবে হোক, শেখ হাসিনা দেশে ফিরবেনই। এখন পর্যন্ত আমরা সেটাই বুঝতে পারছি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাই। তো ওই 5 জনের হিসাব গোপালগঞ্জে যে গুলি করে মেরেছে এই জুলাই জঙ্গিদের প্রোটেকশন দিতে গিয়ে, সেই হিসাবে আমরা নিব। এইবার কিন্তু পাঠায় নাই, কেন জানেন? কারণ এইবার গেলে হয় 10 জন, 15 জন, 20 জন মারা যাবে, সাধারণ নাগরিক মরে যেত, অথবা আর্মিদের বেঁধে গাছের সাথে বেঁধে রাখতো পাবলিক। এই ভাবির পোলাদের তো হিসেবই নাই, এদের পেটে পাড়াতে গোবের করে দিত। সেই জন্যই সেনাবাহিনী তাদের অনুমতি দেয় নাই যে ওই দিকে তোমার গোপালগঞ্জ যাও। বুঝতে পারছেন তো জনতার শক্তি? ওই যে 5 জন যে গোপালগঞ্জে জীবন দিয়েছে, ওই রক্তের দেওয়ার কারণে এরা যেতে সাহস পায় না। রক্তের কোনোদিনই পৃথা যায় না। তার প্রমাণ গোপালগঞ্জ এখন স্বাধীনতা অর্জন করেছেন। আর 63 জেলা এখন আমাদের স্বাধীন করতে হবে, ভয়ের কিছুই নেই। আচ্ছা দেখি, তারপরে একটু খবর দেখি। ভারতের অন্যান্য খবর আপনাদের শোনাবো, আসতেছি। সবচেয়ে বিপজ্জনক খবর, একটু আগে তো বললাম যে 5 বছরের ক্লাস 5-এর ছাত্র আত্মহত্যা করেছে, বিষ খেয়েছে, বিষ পান প্রেমে। এই যে দেখেন, রাজধানীতে 2 বছরের শিশুকে ধর্ষণ, এটা কোনো কথা? মানুষের রুচি, মানে এরাই নাকি আবার তৌহিদি জনতা। সেই জন্যই বলি যে যারা ধার্মিক, পৃথিবীর এমন কোনো পাপ নাই তারা করে নাই। কিন্তু দোষ দিবে নাস্তিকের, দোষ দিবে খ্রিস্টানের, দোষ দিবে ইহুদির। কালকে আমাদের সরিষাবাড়ি জামালপুরের একটা নিউজ দেখলাম, আমাদের লোকাল সাংবাদিকেরা তাদের ফেসবুকগুলোতে দিয়েছে যে নিজের মাকে বের করে দিয়েছে ঘর থেকে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে। তার মা এরকম করে কোরআন শরীফ বুকে নিয়ে সে বের হয়ে চলে আসছে। মা একে চাপ দিয়েছে। এটা আমাদের সরিষাবাড়ি পোগল দিঘা নাকি কোন জায়গার ঘটনা, আমাদের জামালপুর সরিষাবাড়ি থানা, মানে আমার সংসদীয় আসনের পোগল দিঘা সম্ভবত। সেখান থেকে মাকে বের করে দিয়েছে। কত বড় অন্যায়! অথচ গিয়ে দেখেন সে কিন্তু নামাজও করে, হজও করে, উমরাও করে, করবো। আবার বড় বড় নিয় দেখবেন যে আবার বড় বড় নীতি কথা এরা বলে। বইনের ওয়ারিশ মারবে আর মনে করেন যে উমরা হজ করবে আর হজ করবে। এই না আমাদের দেশের মুসলমান তৌহিদি জনতা। ঘুষ খাবে আবার বলবে যে নামাজ পড়তে হয় না।
সুদ খাবে ওটার বড় নামাজে এতে কাপ করে মসজিদে, আমি নিজের চোখে দেখেছি। সুদখোর বাংলাদেশের আমাদের সরিষাবাড়িতে আমি দেখেছি, কয়েক মসজিদে দেখেছি যে সুদখোর যে এতে খাবে বসে, হাসতে হাসতে মরি আমি। লজ্জাও নাই এই দেশের মুসলমানদের, চোখে দেখা ওরা বলবে না এই তুই তো সুদ খাস, তুই এতে কাপ করিস কেন, সুদটাকে স্যার, এটা বলার কেউ ছিল না, কারণ মুসলমান বললে তো ভয় পায়। যাই হোক, কত বড় বেহায়া যে 2 বছরের শিশুকে ধর্ষণ করে, ভাবা যায়? এই যে 2026 সালের প্রথম 6 মাসে দেশের কারা হেফাজতে 61 জনের মৃত্যু হয়েছে, বলেছে আশক আইন ও সালিশ কেন্দ্র। আরেকবার পারেরা এই 61 জন আপনারা কিন্তু এর মধ্যে কিন্তু 50 জনই গিয়ে দেখেন এরা আওয়ামী লীগের লোক। এই 50 জন যদি সরাসরি জান দিত, ওয়াকার কখন পালা যেত, এই ভাবির পোলারা দৌড়ায় সারতে পারতো না। জান আপনাকে কিন্তু রক্ত দিতেই হবে। 71-এ 30 লক্ষ মানুষ মারা গেছে, ইয়ার কি মনে করেন না? স্বাধীনতা এমনি আসে না। 75 বছর যাবৎ বেলুচিস্তানিরা যুদ্ধ করে চলতেছে, রক্ত দিয়েই চলছে, এখন স্বাধীনতা পায় নাই। রক্ত আপনাকে দিতেই হবে, মুখোমুখি হতেই হবে। মজার বিষয় হলো বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা। কেন ভাই? এখন না জুলাই আন্দোলন করে তোমরা দেশ নয়া বন্দোবস্তে আনছো স্বাধীন, এখন তারা বেশি বেশি ঘুরবা, বন্ধ কেন? কেন সর্বসাধারণ পর্যটন কেন্দ্রে কেন ভ্রমণ নিষিদ্ধ করবা? তাহলে বুঝতে পারছেন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। দালমে কুছ তো কালা হায়। আফজাল হোসেন আমাদের অভিনেতা, মডেল, তিনি বলেছেন, নির্মাতা, তিনি বলেছিলেন যে ফ্রিতে পেয়েছ তাই দেশকে মনে হয় ভাড়া বাসা, মায়া জন্মায়নি। এটা সত্য। আমার ভাবির পোলা নাহিদ, যার গাল এখন ফুলে গেছে, টেপা মাছের মতো পেট ফুলে গেছে, পাছা ফুলে গেছে ময়মনসিংহ পাউরুটির মতো, ঘাড় ফুলে গেছে আর আরবির দুম্বার মতো, সে বলেছে আওয়ামী লীগ বিএনপি সব আসুক, দেখি তাদের কত শক্তি আছে। নাহিদ ইসলাম হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ভাবির পোলা আমার নাহিদ, এই ভাবির পোলা নাহিদ বলছে আওয়ামী লীগ বিএনপি সব আসুক, দেখি তাদের কত শক্তি আছে। আলাপ শুনছেন? আওয়ামী লীগ বিএনপির একটা ওয়ার্ড কমিটির পোলাপান যদি এতে দাব রান্না শুরু করে সারা দেশে থাকতে পারবে। যদি ওয়াকার এদের পক্ষ না নেয়, এই আমার ভাবির পোলাদের এই 6 জন এমপি, তারপরে কি ন্যাশনাল কটকটি পার্টি, চিলড্রেন পার্টি, এদের পক্ষে যদি তাদের মামু ওয়াকার না থাকে, এই ভাবির পোলারা দেশে থাকতে পারবে? একটা ওয়ার্ড কমিটির, বাংলাদেশের যে কোনো ওয়ার্ড কমিটির আওয়ামী লীগ বা বিএনপির দাবরানি তারা সারা দেশে থাকতে পারবে। এরা আবার বলে শুধু আওয়ামী লীগ না, বিএনপি সহ আসুক। মানে এগুলো কি যে বলে আমার ভাবির পোলারা, আমি নিজেও বুঝি না। এইবার আমার একটা ফেসবুক পোস্ট থেকে দেই। 8 বছর আগে 7 জুলাই 2018 সালে একটা পোস্ট দিয়েছিলাম তসলিমা নাসরিনের একটা কথা। তিনি বলেছিলেন, একটা বাক্য নিয়েছিলাম তার, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, আবারও বলি, ধর্ম ও রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। আবার শুনুন, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। এক লাইন আমি শেয়ার দিয়েছিলাম 2018 সালের 7 জুলাই, 8 বছর আগে। এটা কে বলেছেন? তসলিমা নাসরিন। কি বলেছেন? আবারও বলছি, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। কথা সত্য। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমার আরেক ভাবির পোলা, তাকে নিয়ে তার সহপাঠী, তার ক্লাসমেটস বলেছে যে ও তো বলছিল যে লেগুনা চালাবে, ও বলছে যে কোনো রকম পাস টাস করে লেগুনা চালাইতে হবে বোধ হয়। আর সেই পোলা এখন কি বলে, আমি তো ছাত্র জীবনে 15,000 টাকা দামের জুতা পরেছি। কিন্তু তার ক্লাসমেটস এটা বলেছে যে সে ভাত খাইতে পারতো না টাকা অভাবে, আর সে বলতেছে তার নাকি 15,000 টাকার জুতা আগেই পড়তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা দেশে কালেমা খচিত সাদা পতাকার যে বাহুল্য, সাদা পতাকার যে উড্ডয়ন, কিংবা সাদা পতাকার যে দাপট, এটি নিশ্চিতভাবেই, সম্ভবত বললাম না, নিশ্চিতভাবেই সরকারকে বিপদে ফেলতে যাচ্ছে।
সরকার এমনিতেই নানা রকম চাপের মধ্যে আছে। একজন ব্রিগেডিয়ার সাহেব, মানে একটি রাজনৈতিক দলের প্রধান, তিনি অতি সম্প্রতিকালে একটি ভাইরাল বক্তব্য দিয়েছেন। বক্তব্যটি হলো যে এখন বর্তমান বিশ্বে যেভাবে মার্কিন ডিপ স্টেট পলিসি চলছে, বা বিভিন্ন পক্ষ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো দেশের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র শক্তিতে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, তাদেরকে পরাজিত করে নতুন একটা ক্ষমতা কারোর হাতে তুলে দেওয়ার জন্য আসলে 1 থেকে 2 বিলিয়ন ডলার, মানে 10,000 কোটি টাকা বা 20,000 কোটি টাকা যদি কেউ খরচ করে, তাহলে যে কোনো দেশের সরকারকে ফিরে দেওয়া সম্ভব। এবং শেখ হাসিনা সরকারের পেছনে যে এইরকম টাকা খরচ হয়েছে দীর্ঘদিন ধরে, এটি এখন ওপেন সিক্রেট। তো আমাদের দেশে যা হয় সেটা হলো ডিম পাড়ে হাসে, খায় বাঘ ডাসে। অনেক সময় দেখা গেল যারা চক্রান্তে জাল বোনেন তারা শেষ পর্যন্ত সিংহাসনে বসতে পারেন না, বা তারা ফল খেতে পারেন না। আবার যে উদ্দেশ্য নিয়ে একটি ঘটনা ঘটানো হয়, সেই উদ্দেশ্যটা অনেক সময় বাস্তবায়িত হয় না। ফলে যখন কোনো একটি সমাজে বিরোধ দেখা দেয় বা একটা খারাপ কাজ প্রথা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সেই জিনিসগুলো বারবার ঘটতে থাকে। আপনি গিয়ে দেখুন যে কোনো একটা দেশে যখন গৃহযুদ্ধ শুরু হয়, প্রতিটি পক্ষই বুঝতে পারে যে এই গৃহযুদ্ধ সর্বনাশ ডেকে আনছে, কিন্তু এটা ফেরানো যায় না। আজ আপনি লিবিয়ার দিকে তাকান, ইরাকের দিকে তাকান, সিরিয়া, ইয়ামেন, এই পুরো অঞ্চলে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ছে। প্রতিটি পক্ষ বারবার চেষ্টা করছে, কিন্তু কোনো অবস্থাতেই সামাল দেওয়া যাচ্ছে না। আমেরিকা এবং ইসরায়েল, তার সঙ্গে সৌদি আরব, কাতার, দুবাই থেকে শুরু করে পুরো ইউরোপ, দুটো সংগঠনের বিরুদ্ধে, হামাস এবং হুতি, 3টি সংগঠন, হামাস, হুতি এবং যাকে বলা হয় হিজবুল্লাহ, এই 3টি সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে তারা সর্বশক্তি নিয়োগ করেও এই সংগঠনগুলোর একটা পশম স্পর্শ করতে পারছে না। একজনকে মারা হচ্ছে, 3 জন দাঁড়িয়ে যাচ্ছে। একটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হচ্ছে, 3টি ঘাঁটি তৈরি হয়ে যাচ্ছে। ইয়েমেনের মতো একটা দরিদ্র রাষ্ট্র, যেটা যুদ্ধে একেবারে শেষ হয়ে গেছে, এবং সেখানকার যে অভাব, অভিযোগ, যা কিছু বলেন, এটা ইতিহাসের সমস্ত রেকর্ড ব্রেক করেছে। কিন্তু হুতিদের ক্ষমতা পেয়ে গেছে। হুতিরা এখন সরাসরি ইসরায়েল আক্রমণ করতে পারে, তাদের ড্রোন আছে, তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, এবং যত অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, রাডার সিস্টেম রয়েছে, এবং কাঁধে বহন করা যায় এইরকম অস্ত্র দিয়ে তারা প্লেন, হেলিকপ্টার এগুলোকে ভূপাতিত করতে পারে। তো দেখুন, যে রাষ্ট্রে ভাত খাওয়ার মতো টাকা নেই, যে রাষ্ট্রে একটা শিশুকে একটা ওটস স্যালাইন দিয়ে ডায়রিয়া থেকে বাঁচানোর মতো ক্ষমতা নেই, সেই রাষ্ট্রে ড্রোন তৈরি হচ্ছে যুদ্ধ করার জন্য হুতিদের। তো এই জন্য হলো কি, যে যখনই কোনো একটা দেশ এবং রাষ্ট্র এরকম মন্দ কাজে জড়িয়ে পড়ে, বিশেষ করে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, মন্দ একটা বিষয় জড়িত হয়ে পড়ে, তখন সেখান থেকে কখনো সহজে বের হওয়া যায় না। আপনি দেখেন, আজকে মায়ানমার 20টি সংগঠন যুদ্ধ করছে, এবং সেই যুদ্ধটা সেই 80-র দশক থেকে, তা 80, 90, মানে কত, প্রায় 50 বছর ধরে ধরুন তারা এই পারস্পরিক যুদ্ধ করছে। আপনি যদি ধরেন পাকিস্তানের বেলুচিস্তান, তারা যুদ্ধ করছে। কাশ্মীর 70 বছর ধরে যুদ্ধ করছে। ভারত রাষ্ট্র, মানে নরেন্দ্র মোদী সরকার প্রায় 8 লাখ সৈন্য, 8 লাখ সৈন্য কাশ্মীরে 2 বছর কারফিউ দিয়ে এই 8 লাখ সৈন্য সেখানে ডিপ্লয় করে রেখেছিল, কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। চীনের উইঘুর, চীনের মতো একটা শক্তিশালী রাষ্ট্র, সেখানে উইঘুর প্রদেশে মুসলমানরা যুদ্ধ করছে, পারছে না। তারপরে ফিলিপিন্সের মুসলমানরা যুদ্ধ করছে, পারছে না, চেষ্টা করে পারছে না। ইভেন বহু বছর যুদ্ধ করছে আইরিশরা ইংল্যান্ডের বিরুদ্ধে, সেখানে আয়ারল্যান্ডকে আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু তারপরে এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। গ্রিনল্যান্ড নিয়ে যে সমস্যা চলছে, ডেনমার্কের সঙ্গে, ইউরোপের সঙ্গে আমেরিকার সমাধান হয়নি। তো এই কারণে হয় কি, যে কোনো একটা বিষয় যদি শুরু হয়ে যায়, যে কোনো একটা সমস্যা শুরু হয়ে যায়, তখন সেই সমস্যাটা আসলে সমাধান হয় না। এজন্য
সবাইকে আসলে সতর্ক হতে হয় যে কোনো অবস্থাতে যেন এই সমস্যাগুলো তৈরি না হয়। ইভেন ভারতে পশ্চিমবঙ্গের নকশাল, তারপরে উলফা, আসামের উলফা, এরপরে বিহারের কয়েকটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, অরুণাচলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, তামিল টাইগার্সরা তামিলনাড়ুতে এবং শ্রীলঙ্কাতে। সেই তামিল টাইগার্সদের কারণে শ্রীলঙ্কার কয়েকটা প্রেসিডেন্ট মারা গেল, রাজীব গান্ধী মারা গেলেন, কিন্তু সেই সমস্যার এখনো সমাধান হয়নি। তো সেই দিক থেকে এই যে বাংলাদেশে যে এখন সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা সহজে যাবে না। সেই সমস্যাটা কি? এখানে উগ্রবাদ বলেন, দক্ষিণপন্থী বলেন, ধর্মভিত্তিক রাজনীতি বলেন, এটার একটা বিরাট, যাকে বলা হয়, প্রভাব এবং প্রতিপত্তি শুরু হয়ে গেছে। এখন যারা এটার সাথে জড়িত, তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে। তারা মনে করছে যে এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজ করলে হযরত উমর হওয়া যাবে, এই কাজ করলে খালিদ বিন ওয়ালিদ হওয়া যাবে, এই কাজ করে যদি মারা যায় শহীদ হওয়া যাবে, আর এই কাজ করে যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা গাজী হয়ে যেতে পারবো। আফগানিস্তানে আসলে যে কি নির্মম অবস্থা চলছে আমরা বাংলাদেশের লোকজন জানি না। সেখানে একজন বাবা তার 7 বছর 8 বছরের মেয়েকে 80 বছরের একজন বৃদ্ধের কাছে কৃতদাসী রূপে বিক্রি করে দিচ্ছে। এই বুড়োর যৌন চাহিদা মিটিয়েছে সেই 8 বছর 9 বছরের একটা মেয়ে সামান্য কত $50 মানে 6 থেকে 7,000 টাকায় এরকম রমণী মেয়ে কিশোরী বিক্রি হচ্ছে অহরহ। সেখানে যুদ্ধের কারণে পুরুষরা ব্যাপক সংখ্যায় নিহত হয়েছেন, ফলে সেখানে নারীদের সংখ্যা বেড়ে গেছে। 3 জন 4 জন 5 জন করে রমণী এক একটা পুরুষ বিয়ে করার পরও সমাজকে সামাল দেওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের দেশের যারা লোকজন তারা মনে করছে আফগানিস্তানের যে ওই এক একজনের 4টা 5টা বউ আছে, কিংবা সেই আদিম যুগের মধ্যযুগের আয়ামে জাহিলিয়াতের যুগে 9 বছর 10 বছরের একটা মেয়েকে আমি দাসী হিসেবে বাজার থেকে কিনে নিয়ে আসলাম, ইচ্ছা মতো আমি তাকে ভোগ করলাম, মেরে ফেললাম, কেটে ফেললাম। এই যে মানুষের মধ্যে যে পাশবিক যে প্রবৃত্তি, যেটি আফগানিস্তানের সমাজে চালু হয়ে গেছে, সেটি আমাদের এই সমাজে অনেককে মোহবিষ্ট করছে। তারা এটাই হতে চায়, মানে এই কাজই তারা করতে চায়। এখন আপনি এটাকে কিভাবে ফিরাবেন? এর জন্য যে সাংস্কৃতিক বিপ্লব দরকার, এর জন্য যে রাজনৈতিক ঐক্যমত্য দরকার, গণসচেতনতা দরকার, একটা উদারনৈতিক সমাজ দরকার, ডেমোক্রেসি দরকার, সেদিকে কিন্তু আমরা যেতে পারিনি। সেই 1991 থেকে আজ পর্যন্ত ক্রমেই আমরা সুযোগ পেয়েছি, এমনভাবে সুযোগ পেয়েছি, সেই সুযোগকে আমরা নিজেদের জন্য রিভার্স করেছি। আপনি 91 থেকে যদি আমাদের দেশে গণতন্ত্রের অধঃপতন দেখেন, আপনার মনে হবে হুসাইন মোহাম্মদ এরশাদ ফেরেশতা ছিলেন। আপনি যদি দলীয়করণ ধরেন, এখন একজন টিওনো ভালো একটা পোস্টে নিয়োগ করার জন্য তিনি লবিং করছেন, ঘুষ দিচ্ছেন সমন্বয়কদেরকে, বা ধরুন একজন ডিসি শুনলাম যে অন্তর্বর্তীকালীন সময় 30 কোটি টাকা না 40 কোটি টাকা দিয়ে ডিসি নিয়োগ হয়েছে, 70 কোটি টাকা দিয়ে সচিব নিয়োগ হয়েছে। এনবিআর এর চেয়ারম্যান হওয়ার জন্য বা বিভিন্ন পদে হওয়ার জন্য নাকি শত শত কোটি টাকা নিয়ে বিভিন্ন গ্রুপ ঘুরতে থাকে। আচ্ছা, স্বৈরাচারী এরশাদের জমানাতে এরকম একটা সিঙ্গেল ঘটনা বিসিএসে অযোগ্য লোকদেরকে দেওয়া হয়েছে, অযোগ্য লোকদেরকে টিওনো নিয়োগ দেওয়া হয়েছে, এবং এই নিয়োগের জন্য জাতীয় পার্টির লোকজন ঘুষ খেয়েছে, দেখাতে পারবেন না, কোনো অবস্থায় দেখাতে পারবেন না। এবং হি হ্যাড দ্য বেস্ট এভার সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি এভার হ্যাড ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তো আমরা তাকে পতন ঘটিয়ে যা কিছু এনেছি একটার পর একটা, 91 সালে যা কিছু হলো এটা আসলে এর সাথে জমানার চাইতে খারাপ হয়েছে। আবার 91 থেকে 96-তে যা হয়েছে তার সাথে খারাপ হয়েছে 96 থেকে 2001-এ। আবার 2001 থেকে 2006-তে যা হয়েছে, 96 থেকে আওয়ামী লীগ সরকার 2001 পর্যন্ত যা করেছে তার চেয়ে খারাপ হয়েছে। এইভাবে খারাপ হতে হতে আমাদের স্বপ্ন ভাঙতে ভাঙতে এখন আমরা মনে করছি যে এই তথাকথিত ধর্মনিরপেক্ষ, তথাকথিত রাজনৈতিক দল, বুর্জোয়া রাজনৈতিক দল, পশ্চিমা দল, এদের দ্বারা হবে না। আমাদেরকে সেই আগের
খেলাফতের জমানায় চলে যেতে হবে, আফগানিস্তানের মতো চলে যেতে হবে, নারীদেরকে আচ্ছা মতো চাবুক মারতে হবে, তারপরে পুরুষদেরকে জেনা ব্যভিচারের জন্য চাবুক মারতে হবে, তুমি 4টে বিয়ে করো, ডাজ নট ম্যাটার, কিন্তু তুমি জেনা করতে পারবে না। এর মধ্যেই অন্যায়। আজান দিয়েছে, শরিয়াতি পুলিশ থাকবে, সমস্ত দোকানপাট বন্ধ, যাও না খেয়ে থাকো, মসজিদে গিয়ে নামাজ পড়ো, তারপরে এই পোশাক পরো, এইটা কাজ করো। এই জিনিসগুলোর মধ্যে দেশের তরুণ থেকে শুরু করে একটা বিরাট সম্প্রদায়, কোটি কোটি মানুষ মনে করছে যে এই এমিরেটস বা খিলাফত এটাই ভালো। আবার ওই যে নবীর দেশ, আরব দেশ, সেখানে কি হচ্ছে না হচ্ছে ডাজ নট ম্যাটার। মনে হচ্ছে যে ওইরকম আরবের মতো, সৌদি আরবের মতো আমাদের একজন বাদশা থাকলে ভালো হতো, কাতারের মতো, দুবাইয়ের মতো যদি এরকম আমাদের শেখ থাকতো আমাদের ভালো হতো। এই চিন্তা তো আপনি ফিরাতে পারছেন না। একটা বিরাট শ্রেণীর মানুষ মনে করছে যে কোরআনের মধ্যেই সকল সমাধান, কালেমা সমস্ত শক্তির উৎস। কালেমা পড়ে যদি কেউ বুকে ফু দেয়, আলহামদুলিল্লাহ সূরা পড়ে সকাল বিকাল যদি বুকের মধ্যে ফু মারে, তাহলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়। এই যে একটা সাইকোলজিক্যাল যে বিবর্তন ঘটেছে, তা ইনুস জমানাতে মানে ফুলে ফলে শোভিত হয়ে সারা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। আর এখন যেভাবে কালেমার পতাকা সারা বাংলাদেশে পথ করে উঠছে, যদি পজিটিভ অর্থে ধরি তাহলে ওটারই প্রতিফলন, আর যদি নেগেটিভ অর্থে ধরি তাহলে এই কাজ যে আওয়ামী লীগের লোকজন করছে না, এই কাজে রয়ের লোকজন করছে না, এই কাজের সঙ্গে যদি আমেরিকার লোকজন যে জড়িত না, এই কথাও তো বলা যাচ্ছে না। ওই যে বললাম যে একটা দেশে যখন সরকার পরিবর্তন, রাষ্ট্রের ক্ষমতায় নিজেদের তাবেদার লোক বসানো, এক গ্রুপ যাবে আর এক গ্রুপ বসবে, এই জন্য সবসময় সমাজটাকে অস্থির রাখার জন্য এই ধরনের ধর্মীয় আবেগ, অনুভূতি, বিশ্বাস, গোত্রের মানে যাকে বলা হয় গোত্রের যে প্রীতি, মানে কমিউনিটি ফিলিংস, তারপরে শেষে আঞ্চলিকতা, এই জিনিসগুলোকে উস্কে দেওয়া হয়। গোপালগঞ্জ ভার্সেস বরিশাল, বরিশাল ভার্সেস নোয়াখালী, নোয়াখালী ভার্সেস বগুড়া, বগুড়া ভার্সেস রাজশাহী, এই জিনিসগুলো বিভিন্ন পক্ষ, সাম্প্রদায়িক শক্তি এবং যাকে বলা হয় সাম্রাজ্যবাদী শক্তি, তারা এই জিনিসগুলোকে বিভেদ এবং বিসংবাদ সমাজে তৈরি করে ফেলে, যেইটা এখন আমাদের দেশে প্রবল আকার ধারণ করছে। আর ইতিমধ্যে আপনি দেখেন একসাথে যুগপৎভাবে পাকিস্তান বলল যে বাংলাদেশ থেকে বেশ কিছু জঙ্গি এখানে ট্রেন আপ হয়ে তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের একটি প্রদেশকে মূল পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা যুদ্ধ করছে। ইউনূস জমানাতে এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে সরাসরি অভিযোগ করে গেলেন। এরপরে ইসরায়েলের যে রাষ্ট্রদূত রয়েছেন ভারতে, তিনি বললেন যে বাংলাদেশ থেকে হামাস যাচ্ছে, অর্থাৎ এখানে হামাসের একটা ট্রেনিং কেন্দ্র আছে, এই ট্রেনিং কেন্দ্র থেকে এরা ট্রেনিং নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, দুনিয়ার সব জায়গাতে হামাস মানে শুধু ইসরায়েলে নয় সব জায়গাতে আছে, এরকম একটা প্রচার তারা করার চেষ্টা করছে বাংলাদেশকে টার্গেট করে। আর আমেরিকা এবং ইউরোপ তাদের তো আছেই, ওসামা বিন লাদেন, আইএস, তারপরে উগ্র গ্রুপ, ধর্মান্ধ গ্রুপ, এই ধরনের ন্যারেটিভ আছে। এবং সেই জিনিসগুলো যখন ধুমায়িত হচ্ছে এবং পরপর কি বলবো, মানে ইউনূস সরকার দুটো সরকারের, শেখ হাসিনা সরকারের পতন হলো, ইউনূস সরকারের পতন হলো, এবং একটা সরকার আসছে মাত্র 4 মাস, এবং এই সরকারকে যেভাবে চারিদিক থেকে গলা টিপে ধরা হচ্ছে, এই সরকার যে সফল হবে তার 1% কোনো সম্ভাবনা নেই। ঠিক সেই সময়টাতে যখন এরকম চারিদিকে পথ করে কলেমার পতাকা উড়ছে, সেই পতাকার মধ্যে কি আপনি ইমান দেখছেন, একিন দেখছেন, তাহজিব দেখছেন, তমুদ্দুন দেখছেন, ইমতিহান দেখছেন, তারপর নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বরকত, ফায়েজ, এটা দেখতে পাচ্ছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।